আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমাদের 5 মিনিট শেষ, তাই না? মোট 4টা ক্লাস নিলাম 5 মিনিটের উপরে। তো আজকে থেকে আমাদের ধরবো হচ্ছে, আজকে থেকে আমাদের টপিক কি হবে? সিমেট্রিক্যাল ফল্ট, তাই না? ফল্ট তো আমরা জানি কয় প্রকার। ফল্ট হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সিমেট্রিক্যাল, একটা কি আনসিমেট্রিক্যাল। বিশেষভাবে দেখতে গেলে তো অন্যটাই হয়, যেটা প্রথমের দিকে বলা হয়েছে, তাই না? তো সিমেট্রিক্যাল ফল্ট কাকে বলে? যে ফল্টের কারণে তিন ফেজে প্রতিটি ফেজে সমপরিমাণ কারেন্ট প্রভাবিত হয়, তাকে কি বলে? সিমেট্রিক্যাল ফল্ট বলে, ঠিক আছে না? তো সিমেট্রিক্যাল ফল্ট, ফল্ট বিষয়টা কি এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখেছি। ফল্ট বিষয়টা কি এটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। তো আজকে আমরা তেমন কোনো কিছু বলবো না, শুধু ফল্ট কিভাবে নির্ণয় করবো সেটা দেখবো, ঠিক আছে? তো ফল্ট নির্ণয় করার এমনি তো মাধ্যম জানি আমরা, এটা আলাদা কোনো নির্ণয়ের মাধ্যম নাই, ঠিক আছে? আলাদা কোনো মাধ্যম নাই নির্ণয় করার। তো নর্মালি আমরা যেভাবে ম্যাথ করি ঠিক সেভাবেই করবো। তবে পার ইউনিটের মাধ্যমে একটু সহজভাবে হিসাব করা যায়। পার ইউনিটের মাধ্যমে একটু সহজভাবে হিসাব করা যায়, ঠিক আছে? সে সহজ কিভাবে আসে সেটাই আমরা এখন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো নর্মালি যদি আমরা চিন্তা করি আই ইকুয়াল টু কি ভি বাই এইচ, আই ইকুয়াল টু কি ভি বাই জেড, মানে নর্মালি কারেন্ট আই ইকুয়াল টু আমরা কি জানি ভি বাই কি জেড, নর্মাল কারেন্ট কি জানি আই ইকুয়াল টু ভি বাই জেড। এখন যদি এটা শর্ট সার্কিট ইম্পিডেন্স হয় তাহলে কারেন্টও কি হবে শর্ট সার্কিট, এটা যদি নর্মাল হয় তাহলে কারেন্টও কি হবে নর্মাল। একইভাবে আমরা এখানে দেখছি যে আই ইকুয়াল টু ভি বাই জেড এর যেহেতু এটা শর্ট সার্কিট ইম্পিডেন্স তাহলে কারেন্টও কি শর্ট সার্কিট, ঠিক আছে? আচ্ছা জেড সি তার মানে কি, এটা জেড সি। আচ্ছা আমরা জেড মানে আমরা কি জানি, জেড মানে কি, জেড মানে জানি যে জেড পার ইউনিট, সরি জেড পার ইউনিট মানে কি জানি জেড অ্যাকচুয়াল ভ্যালু বাই জেড বেস ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কি লেখা যাচ্ছে জেড পার ইউনিট ইনটু কি জেড বেস। আমরা কি জানি জেড পার ইউনিট মানে কি জেড অ্যাকচুয়াল ভ্যালু বাই জেড বেস ভ্যালু। তাহলে জেড অ্যাকচুয়াল ভ্যালু কি লেখা যাচ্ছে জেড পার ইউনিট ইনটু কি জেড বেস ভ্যালু, ঠিক আছে? সেটা এখানে লিখেছি জেড এসি মানে জেড পার ইউনিট ইনটু জেড বেস। এখন ভি বাই জেড, এই যে ভি বাই জেড, এটাও তো এটা ভি এটা কি জেড, তাহলে ভি বাই জেড মানে কি, যেহেতু এটা বেস ইম্পিডেন্স তাহলে কারেন্টটা কি হবে বেস কারেন্ট। তাহলে শেষমেশ আমরা শর্ট সার্কিট কারেন্ট ইকুয়াল টু কি পেলাম, শর্ট সার্কিট কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট বাই পার ইউনিট ইম্পিডেন্স, ঠিক আছে? দেখো তো এইটুকু সমস্যা আছে কিনা কারণ এই 3 লাইনে। না ভোল্টেজটা বেস ভোল্টেজ যেখানে হিসাব করব সেখানে ভোল্টেজ হবে, হ্যাঁ বলো। না না, শর্ট শর্ট সার্কিট ভোল্টেজ কিভাবে হবে, শর্ট সার্কিট ভোল্টেজ জিরো না, কোনো জায়গায় শর্ট সার্কিট সেখানে কি ভোল্টেজ থাকে? ওটা বেস ভোল্টেজ হবে, হ্যাঁ বেস ভোল্টেজ। আচ্ছা ওকে, এখন আমরা আবার জানি যে এস ইকুয়াল টু কি, এস ইকুয়াল টু কি জানি ভি স্কয়ার বাই কি জেড। আচ্ছা তো এখন যদি এটা শর্ট সার্কিট হয় তাহলে এটাও কি হবে শর্ট সার্কিট। আচ্ছা আমরা কি জেড সেকেন্ড কি এসএসসি, জেড মানে ঠিক আগের মতো জেড পার ইউনিট ইনটু কি জেড বেস। তাহলে আমরা এখন লিখতে পারি দেখো শেষমেশ কি আসলো ভি স্কয়ার বাই জেড মানে কি ভি এ, তাহলে এটা কি অবশ্যই বেস যেহেতু এটা বেস ভ্যালু। আচ্ছা তারপরে আমার শেষমেশ কি আসলো দেখো যে এসএসসি ইকুয়াল টু বি এ বাই ভি এ বেস বাই জেড পার ইউনিট, মানে কি যে এই যে বেস পাওয়ার বাই পার ইউনিট ইম্পিডেন্স, বেস পাওয়ার বাই কি পার ইউনিট ইম্পিডেন্স, অথবা অথবা এভাবে আমরা লিখতে পারি যে এম ভি এ বেস বাই জেড পার ইউনিট, ঠিক আছে? ভি স্কয়ার বাই জেড মানে কি এস, ভি স্কয়ার বাই জেড মানে কি এস, এস লিখো ভি এ, তাহলে আমরা এস না লিখে এখানে ভি এ লিখেছি, ঠিক আছে? এস না লিখে এখানে ভি এ লিখেছি। দেখো কার কোনো সমস্যা আছে কিনা। ওকে তাহলে শেষ রেজাল্ট কি আসলো আমাদের যে শর্ট সার্কিট কারেন্ট মানে কি বেস কারেন্ট বাই পার ইউনিট ইম্পিডেন্স। আচ্ছা সেম ভাবে শর্ট সার্কিট পাওয়ার মানে কি বেস পাওয়ার বাই পার ইউনিট ইম্পিডেন্স, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমাদের এখানে নতুন একটা, এটা লাগবে না ম্যাথ করতে হলে, এটা প্রয়োজন না, এটা দিয়ে করা যাবে, এটা ছাড়াও করা যাবে, ঠিক আছে? আমি প্রথম ম্যাথ দুই ভাবে করাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে? মুছে দিলাম তাহলে। আচ্ছা আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই, ঠিক আছে? যা প্রয়োজন ছিল সে প্রথমের দিকে আমরা বলছি। দেখো ক্লিয়ার, এখন দেখো, এখন দেখো। আচ্ছা এখানে হচ্ছে এটা 90 নাম্বার। আচ্ছা 90 নাম্বার ম্যাথ কি বলছে, 90 তো না, না 90 না সরি, না শীট দুইটা তো বের করে নিতে হবে, একটা আগের শীট একটা আপডেটের শীট, আপডেট শীটে সলিউশন নাই তাই। আচ্ছা 104, 104 নম্বর কি বলছে যে ফাইন্ড আউট, কি বলছে দেখো যে ফাইন্ড আউট দ্য ফল্ট কারেন্ট এন্ড ফল্ট এমভিএ, একটা সার্কিট দেওয়া আছে না, সিঙ্গেল লাইন দেওয়া আছে, দেখো এটা কত 66 কেভি। ওকে এটা কত 11/66, একটা ট্রান্সফর্মার আছে, হ্যাঁ যে ট্রান্সফর্মারের রেটিং কত 1 এমভিএ এবং পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স কত 0.5 পার ইউনিট। এই যে যে জেনারেটর আছে সেটা রেটিং কত 2.5 এমভিএ এবং পার ইউনিট ভ্যালু কত 0.1 পার ইউনিট, ঠিক আছে? আচ্ছা তো এখন আমাদের এখান থেকে বের করতে বলছে ফাইন্ড আউট ফল্ট কারেন্ট এন্ড ফল্ট এমভিএ, ফাইন্ড আউট ফল্ট কারেন্ট এন্ড ফল্ট এমভিএ, ফল্ট অকার্স ফিডার ইন, তার মানে ফিডার, এই যে ফিডার আছে, হ্যাঁ এই যে ফিডার আছে, যদি এখানে ফল্ট হয় তাহলে এর কারেন্ট কত হবে, তাহলে সার্কিটের কি কারেন্ট কত হবে, যদি এখানে ফল্ট হয় তবে সার্কিটের কারেন্ট কত হবে সেটা বাহির করো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখন বাহির করি দেখো। তো তার আগে এটা আমরা সার্কিট ডিজাইন করে নিই তাহলে সুবিধা হবে। না না, ও হ্যাঁ হ্যাঁ, এক মিনিট কেটে দেই। দেখো এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এর সিঙ্গেল লাইন সার্কিট ডায়াগ্রাম, এটা কি আছে, কোনো লোড আছে এখানে? দেখো জেনারেটর ছিল, জেনারেটর দিয়েছি, জেনারেটর রিঅ্যাকটেন্স আছে, জেনারেটর রিঅ্যাকটেন্স বসেছি, তারপর এটা কি ট্রান্সফরমার, এখানে ট্রান্সফরমারের রিঅ্যাকটেন্স বসাইছি, তারপর দেখো এখানে কিন্তু এটা নো লোড, হ্যাঁ এটা কি আছে নো লোড, অর্থাৎ এখানে কোনো লোড নাই, ওখানে কোনো লোড নাই, তার মানে ফল্ট হয়েছে নো লোড অবস্থায়, ঠিক আছে? আচ্ছা লোড নাই নো লোড, যখন এখানে ফল্ট হয়েছে এই সাইড তো লোড নাই তাই না? আচ্ছা ফল্ট হয়েছে কোথায়, এখানে ফল্ট মানে কি এই যে শর্ট হয়ে যাওয়া, এইটার এবং এইটার কি হয়ে যাওয়া শর্ট হয়ে যাওয়া। দেখো তো এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে যে অঙ্কন করলাম এটাতে সমস্যা আছে কিনা কারোর?
সমস্যা নাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের উদ্দেশ্যটা কি দেখো তো। এখন আমাদের মানে এই সার্কিটের একটা নরমাল সার্কিট কল্পনা করো, একদম নরমাল সার্কিট। আমি কি সূত্র প্রমাণ করলাম এগুলো ভুলে যাও। নরমাল সার্কিট, এই সার্কিটের এর ইম্পিডেন্স আর এর ভোল্টেজ এটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে অঙ্ক শেষ কিনা বলো তো। I = V/Z দিলে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জেনারেটরের ভোল্টেজ কোন অবস্থায়, শর্ট সার্কিট অবস্থায় এই জেনারেটর ভোল্টেজ, এই যে শর্ট সার্কিট হচ্ছে এখানে, তাহলে এখানে যদি ফল্ট হয়েছে তাহলে এই যে ফল্ট, এই জায়গা ভোল্টেজ তো 0 হবে। ভোল্টেজটা কি 0? তাহলে এটা বলছিলাম, বুঝতে পারছো? আচ্ছা, এই জায়গা ভোল্টেজটা 0, কিন্তু আমাদের এই সার্কিটে যখন কারেন্ট নির্ণয় করব তখন কি মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। মোট ভোল্টেজ মানে কি? সোর্স। মোট ভোল্টেজ মানে কি? সোর্স ভোল্টেজ লাগবে, তাই না? আর মোট ইম্পিডেন্স তো দেওয়া আছে। এখন আমাদের উদ্দেশ্য কি? সোর্স ভোল্টেজ আর ইম্পিডেন্স গুলো বের করা। আমি সোর্স ভোল্টেজ কিভাবে বের করব দেখো। এটা কত? 66 কেভি। এটা কত? 66 কেভি। আচ্ছা, তার মানে এখানে কত 66 আছে? তো ট্রান্সফরমার সেকেন্ডারি যদি 66 হয়, প্রাইমারিতে কত? 11 কেভি। ট্রান্সফরমার সেকেন্ডারি যদি 66 কেভি হয়, প্রাইমারি কত? 11 কেভি। আচ্ছা, এখন দেখো এই ট্রান্সফরমার, এই জেনারেটর এবং ট্রান্সফরমার এর মাঝে কোনো ড্রপ আছে বলতো? এর মাঝে কোনো ড্রপ আছে? কত হলো? কোনো ড্রপ নাই। তার মানে এটা 11 হলে এটা যেহেতু দেওয়া নাই তাহলে এটা কত? 11 না? 11। আচ্ছা, এটা 11। আর ড্রপ থাকলে তো ধরতাম না। কেন ধরতাম না? কেন? কারণ এটা নলোড। নরমাল অবস্থায় কোনো সার্কিটে কারেন্ট যাচ্ছে না। নরমাল অবস্থায় সার্কিটে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। সার্কিটে কারেন্ট প্রবাহিত হচ্ছে বলো? সার্কিট কারেন্ট প্রবাহিত হচ্ছে না। মানে প্রথম সার্কিটে শর্টের পরে কথা না, শর্টের আগে কথা চিন্তা করো। শর্ট সার্কিট হয় না, নরমাল সার্কিটে তো ওপেন সার্কিট মানে নলোড। নলোডে তো কোথাও কারেন্ট প্রবাহিত হবে না, সুতরাং ড্রপ নাই। অর্থাৎ এখানে যে ভোল্টেজ এখানেও সেম ভোল্টেজ, তাহলে ভোল্টেজটা কত দিতে পারে? 11 কেভি। যদি লোডেড কন্ডিশন হতো তাহলে ভিন্ন আসতে পারতো, ঠিক আছে না? লোডেড কন্ডিশন আপনাদের দেখবো, আজকে ক্লাস হচ্ছে নো লোড কন্ডিশন। নেক্সট টাইম আমরা মানে নেক্সট ক্লাসে দেখবো লোড কন্ডিশন, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে দেখো এটা যদি 11 হয় তাহলে অবশ্যই এটা 11 আগে পেয়ে গেছে। কত ভোল্টেজ? 11 ভোল্টেজ পেয়ে গেছে। লাইন টু লাইন ভোল্টেজ, হ্যাঁ? লাইন টু লাইন না লাইন টু এগুলো পরে হিসাব। এখন এই ইম্পিডেন্স এবং এই ইম্পিডেন্স যদি আমরা বের করতে পারি তাহলে অঙ্ক শেষ। মানে সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করব। কিসে অ্যাকচুয়াল, মানে যেহেতু ভোল্টেজ অ্যাকচুয়াল দিয়েছি তাহলে এগুলোকে অ্যাকচুয়াল আনতে হবে। আমি শর্টকাটে করে দেবো কিন্তু মূল বিষয়টা তোমাদের বোঝাচ্ছি। শর্ট বলতে কি বোঝায়, কিভাবে আমরা ম্যাথ করি। এই যে আইএসসি মানে কি? আইএসসি মানে প্রমাণ করলাম কি? I বেস বাই কি ZSC। এটা কিন্তু কোনো বোঝার বিষয় হলো না। এটা একটা সূত্রের মতো হয়ে গেল। যে একটা সূত্র প্রমাণ করে দিলাম, যে সূত্র দিয়ে ম্যাথ করলে কারেন্ট চলে আসবে। এটা কিন্তু আসলে এইটা। আচ্ছা, তো এখন আচ্ছা, তো এখন এখানে দেখলাম কি যেন বলছিলাম, বিশাল কি বলছিলাম বলতো? ও হ্যাঁ, এই যে আমরা আইসি মানে কি? I বেস বাই ZSC। আইসি মানে কি? I বেস বাই ZSC। এটা তো একটা সূত্রের মতো হয়ে গেল। কিন্তু আসলে প্রয়োগটা কিভাবে আসলো প্রমাণ করেছি, কিন্তু সার্কিটে কিভাবে অ্যাপ্লাই হবে এটা কিন্তু জানি না। এগুলো এক পাস করো। আর সার্কিটের মেইন কাজটা বুঝে নাও, ঠিক আছে? এইসব সূত্র তুমি এক পাস করে নাও। তুমি নরমালি যেভাবে ম্যাথ করো সেটাকে বুঝে নাও, তারপর আমরা শর্টকাট করবো। মূল বিষয়টা বুঝে তারপর আমরা শর্টকাট করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে সার্কিটের ভোল্টেজ পেয়েছো, এখন সার্কিটে যদি ইম্পিডেন্স বের করতে পারো তাহলে অঙ্ক শেষ, ঠিক আছে না? তাহলে ইম্পিডেন্স বের করো কিভাবে? ওই যে পার ইউনিট আমরা যেভাবে ইম্পিডেন্স বের করছি সেভাবে করতে পারি। কিরকম ভাবে দেখো। আচ্ছা, প্রথমে কি বেস ভ্যালু যদি দেওয়া নেই, যেহেতু বেস ভ্যালু দেওয়া নেই তাহলে বেস ভ্যালু কোনটা দেবো? আমরা বারবার বলেছি বেস ভ্যালু যদি দেওয়া না থাকে তাহলে জেনারেটরের যেটা থাকবে সেটাকে বেস হিসেবে কাউন্ট করব। বেস ভ্যালু যদি দেওয়া না থাকে তাহলে জেনারেটর যেটা থাকে সেটাকে বেস হিসেবে কাউন্ট করব। তাহলে বেস ভ্যালু কত বলো? 2.5 এবং বেস ভোল্টেজ কত? 11 কেভি। বেস ভ্যালু 2.5 এবং বেস ভোল্টেজ কত? 11 কেভি। সুতরাং এর মান কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে কাটা চেঞ্জ হবে ট্রান্সফরমারের। তাহলে ট্রান্সফরমারটা আমি সূত্র লিখলাম না, সরাসরি লিখে দিই, বা আমরা লিখে দিই সূত্র, সমস্যা নাই। যে আচ্ছা একবারে করি না, লেট বেস এমভিএ। যদি যদি বেস এর মান দেওয়া না থাকে তাহলে জেনারেটরের যে পাওয়ার সেটাকে বেস ধরবো, জেনারেটরের যে ভোল্টেজ সেটাকে বেস ভোল্টেজ ধরবো, তাই না? আচ্ছা, তাহলে কত হবে? বেস এমভিএ 2.5, বেস কেভি কত? 11, বেস কেভি কত? 11, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এর ওল্ড যা, নিউ কি তাই? দেখো নিউ এবং ওল্ড মিলে যাচ্ছে, তার মানে এই নতুন করে পাওয়ার ভ্যালু বের করার প্রয়োজন নাই। নতুন করে পাওয়ার ভ্যালু বের যেটা করবে, যে মানটা ওই মানটাই ওল্ডের সমান হবে, তাহলে নতুন করে বের করার প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব? শুধু ট্রান্সফরমারটা বের করব। তো পাওয়ার ভ্যালু বের করার সূত্র কি? যদি আগে থেকে পাওয়ার ভ্যালু দেওয়া থাকে তাহলে পাওয়ার ভ্যালু নির্ণয় সূত্র হলো Z পাওয়ার ইউনিট ইকুয়াল টু Z পাওয়ার ইউনিট ওল্ড ইনটু MVA নিউ বাই MVA ওল্ড ইনটু কেভি ওল্ড বাই কেভি নিউ স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তো নাও Z পাওয়ার ইউনিট, Z পাওয়ার ওল্ড, ট্রান্সফরমার ওল্ড কত? 0.05, 0.05 ইনটু MVA নিউ বাই MVA ওল্ড। MVA নিউ কত? 2.5। আচ্ছা, তারপরে MVA ওল্ড কত? MVA ওল্ড হচ্ছে 1 ইনটু কেভি ওল্ড বাই কেভি নিউ। তখন আমরা বলেছি, আবার বলতেছি, প্রাইমারি নিলে যে কথা, সেকেন্ডারি নিলে কি সেই কথা। তো যে কোনো এক সাইড নাও। 11 বাই কত? 11। কেভি ওল্ড 11, আবার কেভি নিউ কত? 11। তাহলে আমাদের পাওয়ার ইউনিট ভ্যালু কত আসবে? 0.125, 0.125 পাওয়ার ইউনিট, ঠিক আছে? তাহলে দেখো তো টোটাল পাওয়ার ইউনিট কত আসলো? জেনারেটর কত? 0.1 প্লাস, আচ্ছা রিঅ্যাকট্যান্স কিন্তু এগুলো, ঠিক আছে না? তাহলে যে দিলেও হবে না দিলেও হবে, কারণ শুধু রিঅ্যাকট্যান্স আছে, রেজিস্ট্যান্স নাই। আচ্ছা, ট্রান্সফরমার পাওয়ার ভ্যালু কত বের করছি? 0.125, যে 0.125, তাহলে কত আসলো? যে 0.22 কি 5 পাওয়ার ইউনিট, ঠিক আছে? ওকে, তো আমরা টোটাল পয়েন্ট বের করলাম, কিন্তু টোটাল পয়েন্ট লাগবে না, আমাদের অ্যাকচুয়াল ভ্যালু লাগবে। কি হলো অ্যাকচুয়াল? কেন? কারণ অ্যাকচুয়াল ভোল্টেজ আছে, তাই অ্যাকচুয়াল কি লাগবে? ইম্পিডেন্স দেবো, তাহলে আমাদের অ্যাকচুয়াল কারেন্ট চলে আসবে। কিভাবে দেখো? পাওয়ার ভ্যালু আছে, পাওয়ার ইউনিটের সাথে যদি বেস গুণ করি তাহলে অ্যাকচুয়াল লাগবে। কেন? কারণ আমরা জানি জেড পাওয়ার মানে কি? জেড অ্যাকচুয়াল, জেড অ্যাকচুয়াল বাই কি? জেড বেস ভ্যালু, তাই না? আচ্ছা, তাহলে নাও জেড অ্যাকচুয়াল মানে কি? এখন ভেঙে লিখছি, পরীক্ষা হলে ভেঙে লিখবে না। জেড পাওয়ার ইনটু জেড বেস, পাওয়ার ভ্যালু মানে কত? 0.225 ইনটু বেস মানে কেভি স্কয়ার বাই এমভিএ, কেভি স্কয়ার বাই কি এমভিএ। আচ্ছা, এখন দেখো শর্ট সার্কিট হয়েছে কোথায়? শর্ট সার্কিট হয়েছে কোথায়? সেকেন্ডারি সাইড, ট্রান্সফরমার সেকেন্ডারি। তো কারেন্ট বের করতে বলতে কোথায়? ট্রান্সফরমার সেকেন্ডারি। আমাদের কারেন্ট যেখানে বের করতে বলবে ভোল্টেজটা সেখানে নিতে হবে, বেস ভোল্টেজ সেখানে নিতে হবে। কারেন্ট বের করতে বলতে ফিডার, তাহলে বেস ভোল্টেজটা ফিডার নিতে হবে। যদি কারেন্ট বের করতে বলতে জেনারেটরে, তো বেস ভোল্টেজটা জেনারেটরে নিতাম, ঠিক আছে? আচ্ছা, যেহেতু কারেন্ট এখান করে বের করতে বলছে তাহলে আমরা কি করব? এখানকার ভোল্টেজ নেব। আচ্ছা, ওখানকার ভোল্টেজটা কত বলতো? ওখানকার ভোল্টেজটা হচ্ছে তোমার 66, ঠিক আছে? কত? 66, বেস ভোল্টেজ কত? 66, তাহলে কেভি স্কয়ার বাই কি এমভিএ। তো বেস তো ট্রান্সফরমার প্রাইমারি তো বেস, সেকেন্ডারি তো কি সেম বেস, তাহলে কত হবে এখানে? 2.5। তাহলে যে অ্যাকচুয়াল ভ্যালু কত আসলে এখানে? যে অ্যাকচুয়াল ভ্যালু আসবে 0.225 ইনটু 66 স্কয়ার বাই 2.5, কত? 392, 392 ওহম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখো অ্যাকচুয়াল ভ্যালু, তার মানে টোটাল ইম্পিডেন্স পেয়ে গেছি না? টোটাল ইম্পিডেন্স তার মানে এইটা এবং এইটা, এই দুটো সম্মিলিত সার্কিট টোটাল ইম্পিডেন্স পেয়ে গেছি। টোটাল ভোল্টেজ আছে, এখন টোটাল কারেন্ট হিসেবে করতে পারবো কি? আইসি মানে কি? ভি বাই মানে কারেন্ট মানে কি? কারেন্ট মানে মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। কারেন্ট মানে মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। মোট ভোল্টেজ কত? 11 কেভি। যেহেতু থ্রি ফেজ সিমেট্রিক্যাল ফল্ট মানে থ্রি ফেজ, প্রশ্ন বলুক বা না বলুক, তো থ্রি ফেজের প্রশ্ন কি থাকে? লাইন থাকে। তাহলে নাও ভাগ করে নাও, 11,000 ভাগ √3 ডিভাইড বাই I = V/Z। তো Z কত পেয়েছে দেখো তো? 392, 392। তাহলে I = কত আসলো? 11,000 ভাগ √3 ভাগ, আচ্ছা কি হলো?
ওটাই তো দেখতেছি, ওটা 392 তো আসছে, দেখো তো একবার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মান ঠিক আছে। তো দেখো এখানে 11 না, ভুল হয়েছে, কেন? কারণ আমরা কোন সাইড রেফার সার্কিট না, রেফার সাইড কোন সাইডের সাপেক্ষে? এই যে 392, এই 392 কোন সাইড বলো তো? 392 কি ট্রান্সফার প্রাইমারি সাপেক্ষে টোটাল নাকি ট্রান্সফার সেকেন্ডারি সাপেক্ষে টোটাল আসছে বলো তো? সেটা না, কোন সাইডের সাপেক্ষে? সেকেন্ডারি সাপেক্ষে না, কেন? কারণ সেকেন্ডারি ভোল্টেজ কত? 66। তাহলে ট্রান্সফরমারের কোন সাইডের সাপেক্ষে আমরা সার্কিট ডিজাইন করছি? সেকেন্ডারি সাপেক্ষে। তাহলে এখানে ভোল্টেজ 11 দিব না, এখন কিন্তু 66। যে প্রাইমারি সাপেক্ষে হলো 11 কেভি, যদি এটা আমরা সেকেন্ডারিতে ট্রান্সফার করি ট্রান্সফরমারের, তাহলে 11 কেভি কত হয়ে যাবে? 66 কেভি। তার মানে এখানে ভোল্টেজটা 66 কেভি হবে। হ্যাঁ আচ্ছা, ভাগ √3 392। হ্যাঁ ঠিক আছে, 97.2, 97.2 অ্যাম্পিয়ার आंसर। আচ্ছা, এটা কি শর্ট সার্কিট? কেন শর্ট সার্কিট বলতেছি? কারণ এই যে শর্ট হয়ে গেছে, তাই না? কি শর্ট হয়ে গেছে? তাহলে আমরা যেহেতু এইটুকু সার্কিট হিসাব করতে, এই সার্কিটটা মানে কি শর্ট সার্কিট? কারণ এই সার্কিটের ইম্পিডেন্স হিসাব করলাম, এই সার্কিটের ভোল্টেজ হিসাব করলাম, তাহলে এই সার্কিটের কারণ কি এটা? আর এই সার্কিটটা কি দেখো শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিট কারণ কত পেলাম আমরা? 92.2। বলো, আর কোনো প্রশ্ন আছে এখানে? ও 97, হ্যাঁ 97, সরি ভুলেছি, লিখতে ভুলেছি। হ্যাঁ একটু শর্ট সার্কিটের মতো চিহ্নটা দেই, তাহলে বেটার হবে। আচ্ছা, যদি বলতো শর্ট সার্কিট অবস্থায় পাওয়ার কত? পাওয়ার শুধু আমরা জানি এস ইকুয়াল টু কি? √3 ভি আই, তাই না? তাহলে √3 ভোল্টেজ কত? ভোল্টেজ 66, লাইন ভোল্টেজ 66,000 ইনটু কারেন্ট কি? কারেন্ট যদি শর্ট কারেন্ট কি 97.2, তাহলে দিয়ে দাও 97.2, তাহলে মান চলে আসবে কত? 11.11, 11.11 এমভিএ। এই হচ্ছে আমাদের নির্ণীত आंसर। শেষ। এখানে নতুন কিছুই না, সব আগের মতোই, ফল্ট নতুন কিছুই না। হ্যাঁ যে যেখানে না, যে সাইড, যেখানে বলবো না, বলবা যে সাইড। হ্যাঁ ট্রান্সফর্মার যে সাইড বলবা, যেখানে বলবো না। আমাদের শর্ট সার্কিট হয়েছে সেকেন্ডারিতে, কথাটা না তুমি ভুল বলছো। হ্যাঁ শর্ট সার্কিট কোথায় সেটা না, মানে আমাদের তোমার কারেন্ট চেয়েছে কোথায়? প্রশ্নে প্রশ্নে কারেন্ট চেয়েছে কোথায়? প্রাইমারিতে। প্রশ্নে কারেন্ট চেয়েছে কোথায়? প্রাইমারিতে। তাহলে আমরা কি দেবো? প্রাইমারি ভোল্টেজ। কারেন্ট চেয়েছে কোথায়? সাপোজ সেকেন্ডারি, তাহলে ভোল্টেজ নেবো কোনটা? সেকেন্ডারি। তাহলে ভোল্টেজ নেবো কোনটা? সেকেন্ডারি। ঠিক আছে, এবার ফল যেখানে হয়েছে সেই অবধি নেবো টোটাল ইম্পিডেন্স। ফল যে পর্যন্ত সেই অবধি নেবো কি? টোটাল ইম্পিডেন্স। মানে ইম্পিডেন্স নির্ভর করবে, ইম্পিডেন্স নির্ভর করবে ফল পয়েন্ট পর্যন্ত, আর ভোল্টেজ নির্ভর করবে কারেন্ট কোথায় বের করতে বলছে। যেখানে কারেন্ট ভোল্টেজটা সেখানে। যদি বলে যে কারেন্ট এখানে তাহলে ভোল্টেজ লাগানো হতো, যেহেতু কারেন্ট এখানে বের করতে বলছে ফিডার কারেন্ট, তাহলে ভোল্টেজ কত? 66। ভোল্টেজ কত? 66। এখন যেহেতু ফল এখানে হয়েছে, তাহলে এই দুজন নিয়েছি। যদি ফল এখানে হতো তাহলে শুধু এটা নিতাম, অর্থাৎ ফল যে পর্যন্ত ইম্পিডেন্স সেই পর্যন্ত। ফল যদি এখানে হতো তাহলে শুধু জেনারেটর ইম্পিডেন্স নিতাম। যেহেতু ফল এখানে হয়েছে, ইম্পিডেন্স কি দুজনে নিয়েছি, তার মানে ফলটের সাথে ইম্পিডেন্স সম্পর্ক, ফলটের সাথে কি ইম্পিডেন্স সম্পর্ক। আর ভোল্টেজ কোন সাইডে নিব এটা সম্পর্ক হচ্ছে কারেন্টের উপর। কারেন্ট যে সাইড বের করতে বলছে ভোল্টেজ সেই সাইডে নিব, তাহলে হিসাব সুবিধা হবে। এই আর কি, বুঝতে পারছো? ওকে, দেখো এটা শেষ করবো না, আমি এভাবে করবো না, এভাবে করলে কিন্তু বড় হয়ে যায়। তোমাদের মূল বিষয়টা বোঝানোর জন্য আমি এটা করছি, কিন্তু এত বড় করার প্রয়োজন নাই। তুমি শর্টকাটে দেখাই দিবা, শর্টকাটে দেখানোর জন্য। হ্যাঁ এটাও সঠিক, এখানে কোনো সূত্র আমাদের প্রয়োজন পড়লো না, এক লাইনে হয়ে যাবে অবশ্য। ঠিক আছে, এই দেখো এইটুকু প্রয়োজন ছিল না। ঠিক আছে, সরাসরি এখানে এই করে দিতাম। কি এরকম দিতাম যে কত পার ইউনিট আছে? পার মানে কি? ক্যাপিটাল বেস। পার ইউনিট মানে ক্যাপিটাল বেস, ব্যাকটাল মানে কি? পার ইউনিট ইনটু কি বেস, বেস মানে কেভি স্কয়ার বাই এমভি। তার মানে 66 বাই কত? 2.5। এক লাইন দিলে হয়ে যায়, এটা ভেঙে করার প্রয়োজন ছিল না, তোমাদের জন্য যা ভেঙে করছি। তোমরা কি অ্যাকচুয়ালি করবা না পার ইউনিট করবা? মানে এটাকে বলে অ্যাকচুয়াল, এটাকে কোনো পার ইউনিট সূত্র আসবে না। আর যেটা আমি প্রথমে করালাম ওটা হচ্ছে পার ইউনিট। আচ্ছা দেখো, আমি দুইটা করে দিই, তোমরা ডিসাইড করো তোমরা কোনটা করবা। দেখো এবার আসি যে বইতে যেভাবে করা বা তোমরা ডিপ্লোমা যেভাবে বা ভার্সিটিতে যেভাবে করছো সেটা আর কি। দেখো কিভাবে করছো। তো টোটাল পাওয়ার পেয়েছে। ঠিক আছে, তো আমরা টোটাল পাওয়ার পেয়েছে, কি লাগবে? বেস কারেন্ট। কি লাগবে? বেস কারেন্ট। তো বেস কারেন্ট আমরা এস ইকুয়াল টু কি জানি? এস ইকুয়াল টু √3 ভি আই। আচ্ছা তাহলে আই ইকুয়াল টু কি আসছে? এস ভাগ √3 ভি। আচ্ছা ওকে, তাহলে আই এস, এটা যদি বেস হয়, এটা যদি বেস হয়, তাহলে কারেন্টটা কি হবে? বেস বেস কত বলো তো? 2.5 গুণন 10⁶ ডিভাইডেড বাই √3 ইনটু ভি বেস। ভি বেস কত? 11। নো 11 নেব না, এই সাইডে বেস নেব, যেহেতু এই সাইডে অ্যাকচুয়াল কারেন্ট করতে বলছে, তাই এই সাইডে বেস কারেন্ট নেব। ওই সাইডে বেস কারেন্ট, তাহলে 11 না নিয়ে কত নিব? 66। তাহলে 66 নিলে আমাদের বেস কারেন্ট আসবে দেখো 2.5 গুণন 10⁶ √3 ইনটু 66,000, 21.86। এবার তুমি অনায়াসে বের করতে পারো শর্ট সার্কিট কারেন্ট মানে কি? বেস কারেন্ট বাই পার ইউনিট ইম্পিডেন্স, যেটা আমরা প্রথমে প্রমাণ করে দিলাম। তো নাও 21.86 বাই পার ইউনিট ইম্পিডেন্স কত? 0.225, এই যে 97.2 অ্যাম্পিয়ার। এখন বলো তোমরা কোন সাইডে কি করবা? এইটা হচ্ছে পার ইউনিট ভ্যালু, হয়ে করবে। দেখো বলো, সমস্যা আছে কারো? এটা একটা মানে অনেক আনইজি লাগলো, তাই না? মানে সার্কিটের সাথে মিললো না এই বিষয়টা, সার্কিটের সাথে খুব একটা ভালো মিললো না, তাই না? যে বেস কারেন্ট বের করো, হাবি বের করো, একদম নরমাল হিসাব, কোনো বোঝার একদমই বোঝার প্রয়োজন নাই। কি যে একটা সার্কিট আছে, সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করো, ভোল্টেজ আছে, তাহলে মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স, কারেন্ট শেষ। কারণ কি সেখানে শর্ট সার্কিট কি নরমাল কি সব একই রকম হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা কি করবে বলো, কোনটা করবা? এটা করবা না এটা করবা? আচ্ছা যেটা সহজ হবে সেটা দিয়ে সেই ম্যাথ, তখন আগেরটা দিয়ে বেশি করবো, তাই? তাহলে সূত্র লাগতেছে না এই জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে মুছে দিলাম। তাহলে আমরা কি করবো? অ্যাকচুয়াল মেথড করবো, নরমাল আমরা যেভাবে করি, যে কারেন্ট আই ইকুয়াল টু ভি বাই জেড, কারেন্ট আই ইকুয়াল টু ভি বাই জেড, আমরা এইভাবে ম্যাথ করবো, তাই তো? ঠিক আছে, আমরা সেভাবে ম্যাথ করবো, অসুবিধা নাই। আচ্ছা এখন 105 নম্বরটা দেখো। এখানে কত দেওয়া আছে? 10 ওহম।
এখানে কত 50 ওহম, এখানে কত 5 MVA, 0.1 পার ইউনিট, ভোল্টেজ দিয়ে আছে কত 33 কেভি। আচ্ছা, তারপর এটা কত 10 MVA, 0.2 পার ইউনিট, ভোল্টেজ কত 6.6 কেভি। ওকে, কি বের করতে বলছে বলো, জেনারেটরের পাশে ফল্ট কারেন্ট বাহির করো এবং পার ইউনিট রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম অঙ্কন করো। পার ইউনিট রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম কি অঙ্কন করো, তো রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম অঙ্কন শেখাইছি, এটা আমরা রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম অঙ্কন দেখাবো না, জাস্ট আমরা ফল্ট কারেন্ট বের করবো। ফল্ট যদি এখানে হয় তাহলে জেনারেটরের কারেন্ট বের করতে বলছি, কোথায় কারেন্ট এখানে কারেন্ট, তাহলে আগের মতোই করবো, এখানে কারেন্ট বের করবো, এখানে কারেন্ট বের করে এই রেশিও আছে না, রেশিওটা চেঞ্জ করলে প্রাইমারি কারেন্ট পেয়ে যাবো। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন নাই। তো ঠিক আছে, তো দেখো তোমরা যেহেতু সবাই অ্যাকচুয়ালি করতে চাচ্ছ, কিসে করতে চাচ্ছ, অ্যাকচুয়ালি করতে চাচ্ছ, অ্যাকচুয়াল বলতে আইকাল ভি বাই জেড, তোমরা এই পদ্ধতি অনুসরণ করে সবাই করতে চাচ্ছ। ঠিক আছে, এই পদ্ধতি অনুসরণ করে করবা, কোনো সমস্যা নেই। এখানে কি অ্যাকচুয়াল মান, এখানেও কি অ্যাকচুয়াল মান, এখানে অ্যাকচুয়াল, এখানে ওহমিক, এটা ওহমিক আছে, এটা ওহমিক আছে, তার মানে আমাদের নতুন করে বের করার প্রয়োজন নাই, ওহমিক তো আছে, যেহেতু ওহমিক করবো তাহলে ওই দুটাকে কনভার্ট করার প্রয়োজন নাই, মানে সার্কিটটা ডিজাইন করে দিচ্ছি, সমস্যা নাই। দেখো আরো ভালো বুঝবা, নো লোড, তাই না, সিস্টেম কি নো লোড কিন্তু। আচ্ছা, এটা কত 50, এটা কত 10। আচ্ছা ইসমাইল বলো তো ভাই, যে এই যে ট্রান্সফর্মার আমরা যে রেফার সাইড অঙ্কন করলাম, ট্রান্সফর্মার থাকলে তো রেফার সাইড বলে, এই যে রেফার সাইড অঙ্কন করলাম, এটা প্রাইমারি রেসপেক্ট করলাম নাকি সেকেন্ডারি রেসপেক্ট করলাম বলো তো। গুড, না না না, এই যে ভুল কথা বললাম, সেকেন্ডারিতে ফল বলি, সেকেন্ডারি কথাটা ভুল হলো। আমি এখানে কি বলেছি 10 এবং কি 50, 10 এবং 50 করেছিল সেকেন্ডারি, তার মানে সেকেন্ডারি রেসপেক্ট করছি। যদি আমরা এগুলোকে প্রাইমারি আনতাম, শর্ট যেখানে সেটা আসে না, ঠিক আছে না, যদি এটাকে আমরা প্রাইমারিতে নিয়ে আসতাম তাহলে তো মান থেকে থাকতো না, চেঞ্জ হয়ে যেত, তার মানে সেকেন্ডারি সাথে কি করছিস। ঠিক আছে, প্রাইমারি সাথে করলেও হবে, মানে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখন এই ভ্যালুটা এই ভ্যালুটা বের করতে হবে, তার আগে ভোল্টেজটা বের করে নিই। দেখো ট্রান্সফরমার যে রেফার সার্কিট, এটা কোন সাইড, সেকেন্ডারি সাইড, তাহলে এখন যে জেনারেটর যে ভোল্টেজ, এটা কোন সাইডের সাপেক্ষে নেব, সেকেন্ডারি সাপেক্ষে নেব। তো দেখো প্রাইমারি সাপেক্ষে যদি হয়, প্রাইমারি সাপেক্ষে জেনারেটর ভোল্টেজ কত 6.6, এই ট্রান্সফরমার জেনারেটরকে যদি আমি সেকেন্ডারিতে নিয়ে যাই তাহলে ভোল্টেজ কত হয়ে যাবে 33, জেনারেটর ভোল্টেজ কত হবে 33, কেন, কারণ ট্রান্সফরমার প্রাইমারি 6.6 হলে সেকেন্ডারি কত হয় 33, তাহলে এখানে আমরা কত দিলাম 33 কেভি দিলাম। ঠিক আছে, কত দিলাম আমরা 33 কেভি। ওকে, তো এখন এর পার ইউনিট, এর অ্যাকচুয়াল বের করতে হবে, এর অ্যাকচুয়াল বের করতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়াল বের করতে হলে আমাদের বেস লাগবে, অ্যাকচুয়াল যদি বের করতে চাই আমাদের কি লাগবে, বেস লাগবে না, হ্যাঁ বেস লাগবে, কারণ বেস ভ্যালু কি প্রশ্নে দেওয়া আছে, দেখো তো বেস ভ্যালু প্রশ্নে দেওয়া নাই, যেহেতু বেস ভ্যালু প্রশ্নে দেওয়া নাই তাহলে কোনটা ধরবো বলো তো। হুম, হ্যাঁ জেনারেটরটা যেটা সেটাই ধরবো, তাই না, কাটা ধরবো জেনারেটর যেটা সেটাই ধরবো। আচ্ছা, আমরা দুটো একসাথে বের করে নেবো, দুটো একসাথে বের করে নেবো, আগে আমরা দেখো কি করি। ঠিক আছে, লেট বেস এমভি, বেস এমভি কত 10, বেস কেভি কত 6.6, যদি প্রাইমারি সাপেক্ষে, তাই না, যদি সেকেন্ডারি সাপেক্ষে বলি তাহলে কত হবে 33। আচ্ছা, জেনারেটরটা তো চেঞ্জ করার প্রয়োজন নাই, তাহলে ট্রান্সফরমারটা চেঞ্জ করতে হবে, ট্রান্সফরমারটা বের করে নিই, যে পার ইউনিট নতুন করে, যে অ্যাকচুয়াল ভ্যালু ওল্ড ইনটু এমভিএ নিউ বাই এমভিএ ওল্ড ইনটু কেভি ওল্ড বাই কেভি নিউ, কেভি ওল্ড কত, কেভি ওল্ড 6.6, কেভি নিউ কত 6.6 স্কয়ার, তাহলে জেড পার ইউনিট কত আসলো 0.2, কাজটার ট্রান্সফরমার। এখন টোটাল পার ইউনিট কত আসলো, টোটাল পার ইউনিট এটা কত 0.2, এটা কত 0.2, তাই না। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা নির্ণয় করে নিই, অ্যাকচুয়াল মানে কি পার ইউনিট ইনটু বেস, তাহলে 0.2 কত হচ্ছে 0.4 ইনটু বেস ভ্যালু, বেস মানে কেভি স্কয়ার বাই এমভিএ, কেভি কোথায় নেব আমরা এখন সেকেন্ডারি বেস নেব, বেস কত 33, তাহলে দিয়ে দাও 33 স্কয়ার বাই কত এমভি, এমভি কত, এমভি হচ্ছে 10, তাহলে আমাদের অ্যাকচুয়াল মানে ওহমিক মান কত আসলো 4 ইনটু 0.4 ইনটু 33 স্কয়ার বাই 43.56 ওহম। ঠিক আছে না, এবার তুমি লিখতে পারো আই মানে কি, আইএসসি মানে কি ভি বাই জেডএসসি, তাই না। আচ্ছা, ওকে, ভি কত দেব 33,000 ভাগ √3 ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স কত দেখো তো 10 প্লাস জে অফ কত 50 প্লাস এটাও তো জে অফ 43.5, কারণ এটাও রিঅ্যাকটেন্স, এটাও রিঅ্যাকটেন্স, মানে এই দুটো রিঅ্যাকটেন্স, এই দুটো সম্মিলিত মানে তো এটা, তাই না, এটা তো রিঅ্যাকটেন্স, এটা কি রেজিস্ট্যান্স, দিলে দেখো আমাদের আইএসসি বের হয়ে গেল, কত আসবে 33,000 ভাগ √3 ডিভাইড বাই 10 প্লাস 50 আই প্লাস 43.56 আই, তাহলে কত আসছে আমাদের 202.4 এম্পিয়ার। একবার অ্যাঙ্গেল লেখো, সমস্যা নাই, মাইনাস 83.9 এম্পিয়ার। এবার আশিক ভাই বলেন তো, যে কারেন্টটা বের করলাম এখানটা কোথায়, শর্ট সার্কিট অবস্থায় এখানে নাকি শর্ট সার্কিট অবস্থায় এখানে, প্রাইমারি সেকেন্ডারি বলতে পারতেন না ইসমাইল, বলতো প্রাইমারি নাকি সেকেন্ডারি এটা, হ্যাঁ সেকেন্ডারি, কেন, কারণ আমরা সকল ইম্পিডেন্স কথা সেকেন্ডারি ইম্পিডেন্স নিছি, ভোল্টেজ তো এমনিতে বোঝা যাচ্ছে ভোল্টেজটা কোথায় সেকেন্ডারি, তার মানে সেকেন্ডারি, আবার ইম্পিডেন্স কোথায় সেকেন্ডারি, ভোল্টেজ সেকেন্ডারি হলে ইম্পিডেন্স সেকেন্ডারি হতে হবে, তাহলে দেখো এটাও সেকেন্ডারি, এটাও সেকেন্ডারি, এটাও সেকেন্ডারি, এটা যদি প্রাইমারি হতো এটাও কি প্রাইমারি। আচ্ছা, সেকেন্ডারি শর্ট সার্কিট ট্রান্সফরমার সেকেন্ডারি বের করছে কত 202.4 এম্পিয়ার, কিন্তু আমাদের কিন্তু সেকেন্ডারি বের করতে বলে না, মানে ফিডার বের করতে বলে না, বের করতে বলছে জেনারেটর কত, কি বের করতে বলছে, যে জেনারেটরের শর্ট সার্কিট কারেন্ট কত, জেনারেটরের শর্ট সার্কিট কারেন্ট কত এইটা আমাদের বের করতে বলছে, তাই না, তাহলে এখন জেনারেটরের শর্ট সার্কিট কারেন্ট বের করব। আচ্ছা, তো কিভাবে দেখো, এই সাইড কত 33, এই সাইড কত 6.6, ওই সাইডে 33, এই সাইড কত 6.6, তাহলে আমরা এখন অনায়াসে রেশিও দ্বারা কারেন্ট বের করতে পারি। কিভাবে, আমরা জানি রেশিও মানে কি, যে সেকেন্ডারি ভাগ কি প্রাইমারি, তাহলে প্রাইমারি কারেন্ট মানে কি সেকেন্ডারি কারেন্ট বাই কি রেশিও মানে কত, যে 6.6 বাই কত 33, দিলে আমাদের প্রাইমারি শর্ট সার্কিট কারেন্ট চলে আসবে, কত আসবে 1012 এম্পিয়ার। তার মানে এই সাইড 202 হলে এই সাইড 1012, কি কারণ শর্ট সার্কিট কারেন্ট, নরমাল অবস্থায় কারেন্ট শূন্য, কেন, কারণ সার্কিট কোনো লোড, যখনই ফল্ট হবে তখন সার্কিট কমপ্লিট হবে, আর তখন কি কারেন্ট প্রবাহ শুরু হবে, যেহেতু এখানে কোনো লোড নাই তার মানে ফল্ট না হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো কারেন্ট আসে না, কারণ কারেন্ট যাতে হলে তো করতে হবে, সার্কিট গঠন হতে হবে, তাই না। দেখো সমস্যা আছে না কারণ, সমস্যা নাই না।